শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন ডিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান আজকে পর্বে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হঠাৎ কিডনি বিকলের কারণ ও প্রতিকার। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসককে। আমাদের আজকের অতিথি ডাক্তার ফজলে এলাহি খান, সহযোগী অধ্যাপক, কিডনি রোগ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে আপনারা যদি ফোন করতে চান, কিডনি রোগ বিষয়ে যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে চান, সেক্ষেত্রে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারবেন। স্যার, শুভ সকাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভ সকাল, ধন্যবাদ চ্যানেল 24 এবং জিসকা ফার্মাসিউটিক্যালকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। স্যার, অ্যাকিউট কিডনি ফেলিয়ার নিয়ে কথা হবে বা অ্যাকিউট কিডনি ডিজিজ নিয়ে কথা হবে, তো তার আগে আমি একটু সহজভাবে জানতে চাই যে কিডনি আসলে আমাদের শরীরে কি কাজ করে বা এটার গুরুত্বটা কেন এত বেশি? ধন্যবাদ। কিডনি আমাদের শরীরের কিছু যে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে এটার ভিতরে অন্যতম। আমাদের সাধারণত দুটি কিডনি থাকে, পিঠের নিচে এবং মেরুদণ্ডের দুই পাশে থাকে। এবং কিডনির যে মূল কাজ, আমাদের যে শরীরে বিপাক ক্রিয়ায় যে বিভিন্ন বর্জ্য তৈরি হয় সেগুলিকে বের করা। এর পাশাপাশি আমাদের শরীরে পানির যে ব্যালেন্স, যেটি ওয়াটার ব্যালেন্স, তারপর লবণের ভারসাম্য রক্ষা করা, অম্ল এবং ক্ষারের ভারসাম্য যেটি অ্যাসিড বেস ব্যালেন্স। এর পাশাপাশি আমাদের কিছু হরমোন তৈরি করে যেটার মাধ্যমে সেটা ব্লাড প্রেশার রেগুলেশন, এবং আমাদের শরীরের যে রক্ত তৈরিতেও কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ হরমোন আসে যে ইরিথ্রোপয়েটিন, সেটা। এর পাশাপাশি আমাদের শরীরে ভিটামিন ডির ব্যালেন্স এবং 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 আমাদের যে আমরা যে অনেক সময় বিভিন্ন ওষুধ খাই, কিছু কিছু ওষুধের মেটাবলিজম, ওষুধটা ভেঙে যায় কিডনির মাধ্যমে। এবং তো এক্ষেত্রে কিডনি কিন্তু খুবই ভাইটাল রোল, আমাদের শারীরিক ভিত্তিক প্রক্রিয়া আমাদের মানে অসম্ভব গুরুত্বপূর্ণ রোল রয়েছে কিডনির। আচ্ছা স্যার, আমরা তো জানি যে কিডনির রোগগুলো মানে কিডনির রোগকে যদি বলা হয় যে খুব ব্রড একটা শ্রেণী বিভাগ করতে, সেক্ষেত্রে অ্যাকিউট কিডনি ডিজিজ এবং ক্রনিক কিডনি ডিজিজ, একটা হচ্ছে স্বল্পমেয়াদী এবং আরেকটি হচ্ছে দীর্ঘমেয়াদী। তো স্যার, আমরা আজকে অ্যাকিউট কিডনি ডিজিজ নিয়ে কথা বলবো, বা আমরা যেটাকে সহজভাবে বলছি যে হঠাৎ কিডনি বিকল হয়ে যাওয়া। স্যার, আমি জানতে চাচ্ছি যে কি কি কারণে এই হঠাৎ কিডনি বিকল হতে পারে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে কিডনি ডিজিজকে ব্রড সেন্সে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে একেআই বা অ্যাকিউট কিডনি ইনজুরি, আর এটা হলো ক্রনিক কিডনি ডিজিজ। আগে এক সময় বলা হতো ARF, অ্যাকিউট রেনাল ফেলিউর, কিন্তু সেটা শুনতে আসলে একটু ভীতিকর ছিল যে কিডনি ফেলিউর হয়ে গিয়েছে, মানুষের জন্য ভীতিকর ছিল। পরবর্তীতে এই টার্মিনোলজি চেঞ্জ হয়ে একেআই হয়েছে, অ্যাকিউট কিডনি ইনজুরি, আর এটা হলো সিকেডি। তো এটার টাইম ফ্রেমের একটা বিষয় আছে। যেমন আমরা সাধারণত একেআই বলি কখন, যদি কিডনি ড্যামেজ অথবা কিডনির ফাংশন যদি ঘন্টা, দিন অথবা সপ্তাহের ভিতরে হয়, এবং যদি একদম মানে বড় ইয়াতে ধরি আমি, লেস দেন 3 মান্থসের ভিতরে যদি কিডনির এই ধরনের কোনো ধরনের কিডনি ড্যামেজ অথবা কিডনি ফাংশন কমে যায়, সেটাকে বলি একেআই। আর যদি এটা 3 মাসের বেশি পারসিস্ট করে, সেটাকে আমরা বলি দীর্ঘমেয়াদী কিডনি রোগ অথবা সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। আচ্ছা স্যার, যেটা বলছিলাম যে এই যে স্বল্পমেয়াদী কিডনি ইনজুরি বা একেআই, এটা কি পরবর্তীতে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে? হ্যাঁ, খুবই সুন্দর কোশ্চেন। যে সাধারণত 80 to 90% কেসে এই যে হঠাৎ কিডনি বিকল হলে সময় মতো যদি চিকিৎসা করানো হয় এবং যে কারণে একেআই হয়েছে সেগুলি যদি আমরা রিমুভ করতে পারি, তাহলে কিন্তু 80 to 90% কেসে কিন্তু টোটালি রিভার্সিবল, সম্পূর্ণ ভালো হয়ে যায়। আর 10 to 20% কেসে এটা যদি সঠিকভাবে চিকিৎসা করা না হয়, অথবা আরও যদি রোগীর কিডনি আগে থেকে কম্প্রোমাইজ থাকে এবং অনেক মাল্টিপল ফ্যাক্টর যদি জড়িত থাকে, তখন কিন্তু এটা থেকে সিকেডিতে টার্ন করতে পারে। কিন্তু 80 to 90% কেসে কিন্তু সম্পূর্ণ রিভার্সিবল, রিকভারি করবে রোগী। আচ্ছা, মানে যদি টাইমলি ট্রিটমেন্ট না নেওয়া হয় এবং রোগীর অন্যান্য কোমরবিডিটি থাকে, আরো যদি কোমরবিডিটি থাকে, কিডনিটা কম্প্রোমাইজ থাকে আগে থেকে, তাহলে কিন্তু রোগীর বয়স নিশ্চয়ই এই ক্ষেত্রে একটা ফ্যাক্টর। ডেফিনেটলি এজ, বয়স, তারপরে তার মেল না ফিমেল,
তারপরে কোমরবিড ফ্যাক্টর যে ডায়াবেটিস, হাইপারটেনশন বা আরো যে সিকেডি হওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, আমাদের দেশের যে প্রেক্ষাপট সেখানে আপনারা একেআই এর পেশেন্টগুলো যে পান সেক্ষেত্রে আপনারা পিছনের কারণগুলো মূলত কি কি পেয়ে থাকেন? একুট কিডনি ইনজুরিকে আমরা যদি কারণ অনুযায়ী ভাগ করি যে কেন হঠাৎ কিডনি বিকল হয়, সেটার একটা হলো যে প্রি রেনাল, যে কিডনির আগের কারণ। এটাই আমাদের দেশে কিন্তু খুব কমন, প্রি রেনাল, বিশেষ করে টপিক্যাল কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রিতে, যে প্রি রেনাল যে কারণ, যে কোনো কারণে যদি হাইপোভলিউমিয়া বলি, শরীরে যদি পানি শূন্যতা হয় অথবা শরীরে রক্তের প্রেশার কমে যায়, পানি শূন্যতা যেমন সিভিয়ার ডায়রিয়া, যেটি অনেক দিন ধরে এবং অনেক বেশি পরিমাণে যে ডায়রিয়া হয়, একুট ডায়রিয়া, হ্যাঁ একুট ওয়াটারি ডায়রিয়া যদি হয়, তারপর বমিটিং, সিভিয়ার বমিটিং, যেমন বিশেষ করে এরকম কন্ডিশন বিভিন্ন, যেমন প্যানক্রিয়াটাইটিস একটা কন্ডিশন আছে, সেখানে অনেক বমি হয়। তারপর প্রেগনেন্সিতেও হতে পারে হাইপারএমেসিস গ্রেভিডেরাম, অনেক প্রফিউজ বমিটিং হলো, কিন্তু সেই যে ফ্লুইড লস হলো সেটাকে রিপ্লেস করলো না। যে তাহলে আমরা বমি হলে কি বলি, আমরা খাবার স্যালাইন খেতে বলি বা পর্যাপ্ত পরিমাণে লিকুইড খেতে বলি, কিন্তু যদি না রিপ্লেস করে যে লসটা হলো, তখন সেখান থেকে কিন্তু একেআই হতে পারে। এর পাশাপাশি এখন যে আমাদের দেশে যে হিট ওয়েভ বা হিট যেই মানে আমাদের যে তাপমাত্রা 42-45 ডিগ্রি হচ্ছে, তো এতে করে প্রফিউজ সোয়েটিং, যারা বিশেষ করে শ্রমজীবী মানুষ, রিক্সা চালক অথবা যারা মাঠে কাজ করছে, অনেকক্ষণ ধরে প্রফিউজ সোয়েটিং হয়ে শরীরে পানি শূন্যতা হয়ে কিন্তু ওখান থেকেও একেআই হতে পারে। এর পাশাপাশি লো কার্ডিয়াক আউটপুট, যদি কেউ হার্ট কম্প্রোমাইজ থাকে, তার হার্ট ঠিকমতো কিডনিকে ব্লাড সাপ্লাই করতে পারছে না, তখনও কিন্তু একেআই হতে পারে। আরেকটি যে কারণ, যে আরেকটা আমরা যেটা বললাম যে রেনাল, এতক্ষণ আমরা যেটি বলেছি প্রি রেনাল, যে কিডনির আগের কারণ, আর রেনাল হলো কিডনির মধ্যে যদি কোনো সমস্যা হয়, সেটাকে যেমন হতে পারে, আমরা একটা হলো টিউবুলের, যে কিডনির ভিতরে কিছু টিউবুলস থাকে, এটা আমরা ওখানে যদি সমস্যা হয়, একুট টিউবুলার নেক্রোসিস বলি, এটিএন। তো সেটা হলো টিউবুলসে কীভাবে হতে পারে, যে এই যে আমরা এতক্ষণ বললাম যে প্রি রেনাল, কিডনিতে ব্লাড চলাচল কমে গেল, এটা যদি অনেকক্ষণ ধরে পারসিস্ট করে তাহলে টিউবুল ড্যামেজ হতে পারে, এটা হাইপোক্সিক এটিএন বলি। এর পাশাপাশি টক্সিক এটিএন, বিভিন্ন ড্রাগস, তারপরে যেমন অ্যান্ড্রোটক্সিন, বিশেষ করে সেপসিস, সেপ্টিসেমিয়া, তারপর এই ধরনের ইয়াতে কিন্তু, এবং কন্ট্রাস্ট মিডিয়া, যেমন আমরা অনেক ধরনের যে এক্সরে করি, যেমন আইভিইউ, ইন্ট্রাভেনাস সিরোগ্রাফি, ইভেন এই যে অ্যানজিওগ্রামের যে প্রসিডিউর, তারপরে এই ধরনের কন্ট্রাস্ট সিটি স্ক্যান, এই ধরনের কন্ট্রাস্টের কারণেও কিন্তু এই টক্সিক এটিএন ডেভেলপ করতে পারে। আর এর পাশাপাশি একুট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বলে, যে কিডনির ভিতরে টিউবুলস বা এই যে নেফ্রনের মাঝখানে যে ইন্টারস্টিশিয়াম থাকে, ওই জায়গাটাও ইনজুরি হতে পারে, বিশেষ করে ড্রাগ দিয়ে, যেমন আমরা যখন তখন ব্যথার ওষুধ খাই, যে এনএসআইডি যেটি বলি, তারপরে অ্যান্টিবায়োটিক, চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, সেগুলি থেকেও হতে পারে। তো যে কোনো সালফোনামাইড ড্রাগ, ডায়াবেটিসের ওষুধ থেকে হতে পারে, অনেক ধরনের বিশাল লিস্ট আছে। এই ওষুধ থেকেও কিন্তু একুট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়ে রেনাল একেআই যেটি বলি, সেটি হতে পারে, মানে কিডনির কারণে, নিজস্ব কোনো কারণে, মানে কিডনিতে সরাসরি যদি কোনো নিজস্ব কারণে যদি কিডনির ভিতরে ইনজুরি হয়, যেমন গ্লোমোনেফ্রাইটিস, একুট গ্লোমোনেফ্রাইটিস যেটি, সেখান থেকেও হতে পারে। সেটা কিন্তু খুবই আমাদের দেশে কিন্তু খুব কমন, এবং এটা থেকে পরবর্তীতে সময়মতো চিকিৎসা না করলে সিকিডি হয়ে যেতে পারে। গ্লোমোনেফ্রাইটিসের ভিতরে যেটি আমরা বলি র্যাপিডলি প্রগ্রেসিং গ্লোমোনেফ্রাইটিস, এটা খুব দ্রুত কিডনির যে নেফ্রন বা কিডনির ভিতরে স্ট্রাকচারটাকে ড্যামেজ করে ফেলে, এটা একদম ফাংশনালিটিটা লস করে দেয়। রাইট। আর পোস্ট রেনাল যেটি কিডনির পরের যে কারণ, সেটা হলো যদি আমাদের যে ইউরেটার আছে, যে কিডনির নিচে দুটি মূত্রনালী, এগুলি যদি ব্লক হয়ে যায় হঠাৎ করে, বা কোনো বাইরের কোনো প্রেশার, অথবা এমন হয় যে দুই দিকেই যদি স্টোন হয়, যদিও রেয়ার, আর কেউ যদি সিঙ্গেল কিডনি থাকে, তার যদি ইউরেটার ব্লক হয়ে যায় একটা স্টোন দিয়ে, তাহলেও হতে পারে। তারপরে যদি তার ব্লাডার লেভেলে, ব্লাডারের মধ্যে যদি ব্লাডারের যে আউটফ্লো, সেটা যদি অবস্ট্রাকশন হয়ে যায়, সেখান থেকে হতে পারে। এগুলো কিডনির পরবর্তী কারণ, পোস্ট রেনাল কজ বলছেন আপনি। স্যার, এই যে কারণগুলো নিয়ে যখন আপনাদের কাছে পেশেন্টরা প্রেজেন্ট করছে, তখন আপনারা পেশেন্টটাকে কিভাবে ডায়াগনোসিস করেন, বা তার এক্স্যাক্টলি কি কারণে তার একেআই হয়েছে সেটা কিভাবে আপনারা নির্ধারণ করেন? ধন্যবাদ। এক্ষেত্রে কিন্তু রোগীর ইতিহাস খুব ইম্পর্টেন্ট, হিস্ট্রি। আমরা এই যেগুলি বললাম যে প্রি রেনাল যে কারণ, তো সেখানে আমাদের রোগীর ইতিহাস নিতে হবে, যে রোগীর ডায়রিয়া হয়েছে কিনা, একুট ওয়াটারি ডায়রিয়া, তারপরে বমির কোনো হিস্ট্রি আছে কিনা, সোয়েটিংয়ের হিস্ট্রি আছে কিনা, এছাড়া তার ব্লাড লস, যেটি আমরা
মিস করে গিয়েছি প্রিরেনাল যে একেআই, সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট হলো ব্লাড লস, যেটা অ্যাক্সিডেন্টাল হতে পারে, ইয়েস রাইট, তারপরে মেজো সার্জারি, বড় ধরনের অপারেশন করতে যে ব্লাড লস হয়েছে কিনা, এর পাশাপাশি যেমন প্রেগন্যান্সিতে যেটি হয় এই যে অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, যেটি এই যে প্লাসেন্টা প্রিভিয়া অথবা অ্যাব্রাপশিও প্লাসেন্টা অথবা পোস্টপার্টাম হ্যামোরেজ, যে ডেলিভারির পরে যে ব্লিডিং হচ্ছে। তো এই ইতিহাসগুলি খুব ইম্পর্টেন্ট এখানে, এই যে প্রি রেনাল, এই ইতিহাসগুলো আমরা নিব। আর রেনালের ক্ষেত্রে আমরা ড্রাগ হিস্ট্রি নিব, যে রোগী কোনো এই ধরনের নেফ্রোটক্সিক ড্রাগ, যে কোনো অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ বা আরও যেসব লিস্ট আছে আমাদের কাছে যে কোন কোন ড্রাগের কারণ হতে পারে, সেই ইতিহাসগুলি আমাদেরকে নিতে হবে। এর পাশাপাশি যেমন পোস্ট রেনাল কারণের ক্ষেত্রে যদি কেউ ইউরেটার ব্লকেজ হয়, সেক্ষেত্রে তার ব্যথা হবে, লোয়েন পেইন, যে দুই পাশে ব্যথা অথবা এক পাশে ব্যথা, তাহলে আমরা সেই ইতিহাসগুলি নিব, এটা খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে আমরা একটা সিরাম মানে আর কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা করলে আমরা এখান থেকে যে ইনফেকশনের কোনো কারণ আছে কিনা সেটা বোঝা যাবে। ইভেন একুট পাইলোনেফ্রাইটিস, যেটি কিডনির মধ্যে যে ইনফেকশন হয়, সেখান থেকেও কিন্তু রেনাল ফেলিউর হতে পারে, এটা রেনাল কারণে। তো আমরা তাহলে হিস্ট্রি প্লাস এক্সামিনেশনের ভিতরে আমরা হয়তো দেখি যে একেআইতে সাধারণত যদি প্রি রেনাল হয় সেখানে ব্লাড প্রেশার কম থাকবে, আবার রেনাল কারণে হলে ব্লাড প্রেশার নর্মালও থাকতে পারে, বেশিও থাকতে পারে। তো আমরা ক্লিনিক্যালি তাহলে দেখব যে তার একটা এনিমিয়া আছে কিনা, ব্লাড প্রেশার চেক করব, তারপরে রোগী ডিহাইড্রেটেড কিনা, ক্লিনিক্যাল কিছু আমরা দিয়ে আমরা চেক করে বুঝতে পারি। এর পাশাপাশি কিছু পরীক্ষা করলে বোঝা যায়। হ্যাঁ রাইট, পরীক্ষার মধ্যে যেটি বলছিলাম সিবিসি করতে পারি আমরা, একটা ইউরিন টেস্ট, ইউরিনারি, একটা সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া, সিরাম ইলেকট্রোলাইটস, এই ধরনের কিছু সিম্পল পরীক্ষা করে আমরা কিন্তু এটা ডায়াগনোসিস করতে পারি। এর পাশাপাশি আমরা কারণ অনুসন্ধানের জন্য একটা প্লেন এক্সরে, কেউবি একটা এক্সরে করতে পারি, একটা আল্ট্রাসাউন্ড, এগুলির মাধ্যমে মোটামুটি এত যে পরীক্ষাগুলি ইভেন পেরিফেরিতেও কিন্তু এটা অ্যাভেলেবল, এবং আমাদের একজন এমবিবিএস গ্র্যাজুয়েট ডাক্তার কিন্তু এটা ডায়াগনোসিস করার জন্য রাইট এটা এক্সপ্লোর করতে পারবে, এটা কি একেআই নাকি সিকেডি, সেগুলিও কিন্তু এই আল্ট্রাসাউন্ড, তারপর এই যে পরীক্ষাগুলির কথা বললাম, এগুলি দিয়ে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায়, যে হিস্ট্রি, এক্সামিনেশন এবং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, এবং ওই যে টাইম ফ্রেম, যে 3 মাসের ভিতরে হলে, আগে যদি প্রিভিয়াস রেকর্ড থাকে এবং 3 মাসের ভিতরে যদি হয় সেটাকে আমরা একেআই বলবো, আর 3 মাসের অধিক হলে সেটাকে আমরা সিকেডি লেবেলিং করব। পেশেন্টের কাছ থেকে এই ক্ষেত্রে আপনার হিস্ট্রিটা খুব ভালোমতো নিয়ে থাকেন, যে কতদিন ধরে তার এই সমস্যাগুলো হচ্ছে। স্যার, পেশেন্ট আসলে কি মানে কিভাবে বুঝবে বা তার মধ্যে কি ধরনের উপসর্গ প্রকাশিত হবে? হ্যাঁ ধন্যবাদ। রোগীর মধ্যে যে প্রকাশিত হবে, রোগী তো এগুলির কথা বলবে, যে হিস্ট্রিগুলির কথা বললাম, এই ধরনের হতে রোগী বলতেও পারে, বা আমরা হয়তো বের করবো রোগী থেকে কোশ্চেন করে। আর রোগীর মধ্যে যে উপসর্গ হবে, যেমন যদি তার প্রেশার কম থাকে তখন তো তার মাথা ঘুরাবে, মানে যেটা আমরা বলি ভার্টাইগো, মুখ শুকিয়ে যাবে, তারপর একদম শরীর ড্রাই হয়ে যাবে, যেখানে যদি অনেক ফ্লুইড লস হয়, যেমন এবং রোগীর চোখগুলি ভিতরে ঢুকে যাবে, সানকেন আই বলি আমরা, ঠিক আছে, এটা ডিহাইড্রেশনের যে সাইনগুলি রাইট, ওগুলির কথা বলবে রোগী। তারপরে বমি বমি ভাব, খাওয়ার অরুচি, ইভেন অন্য কারণে, যেটা আমরা তো বললাম ভমিটিংয়ের কারণে কে হতে পারে, আবার যদি অন্য যেমন রেনাল কারণে একেআই ডেভেলপ করলো, সেখানে আবার ভমিটিং হতে পারে, একটার সাথে একটা রিলেটেড। এবং এর পাশাপাশি রোগীর ওই যে যদি আমরা যদি ইনফেকশনের কারণে হয়, একুট পাইলোনেফ্রাইটিস যেটি বলেছি, সেখানে হলে তো রোগী আসবে আমাদের কাছে প্রচণ্ড জ্বর নিয়ে, এবং সাথে কাঁপুনি হবে, চিলস রাইগর বলি। এর পাশাপাশি লোয়েন পেইন, রোগীর যে কোমরের দুই পাশে ব্যথা হতে পারে, মানে ইনফেকশনের সব ফিচারগুলো, প্রস্রাবে জ্বালাপোড়া থাকতে পারে, মানে ইনফেকশনের ফিচারগুলো, যদি কেউ সেপসিস বা এন্ডোটক্সিক শক, সেপ্টিসেমিয়া, ওগুলিতে কিন্তু রোগীর এই ধরনের যে ওখানেও কিন্তু জ্বরের হিস্ট্রি থাকবে, যে কোনো ইনফেকশন, যেটা নিউমোনিয়া হোক অথবা শরীরের যে কোনো ইনফেকশন থেকে কিন্তু একেআই ডেভেলপ করতে পারে। তাহলে সেই ইনফেকশনের সাইনগুলি নিয়ে রোগী আসবে বা সিমটম নিয়ে আসবে। আর এর পাশাপাশি আমরা যদি মাঝে মাঝে যদি বিশেষ করে রেনাল কারণে যদি হয়, সেক্ষেত্রে একেআইতে যেটি হয়, ইউরিন আউটপুট কমে যাবে, যে প্রস্রাব কমে আসবে, রোগী বলবে যে তার প্রস্রাব কমে গিয়েছে, প্রস্রাবের কালারটা ডার্ক হয়ে গিয়েছে, এমনকি প্রস্রাব একেবারে বন্ধ হয়ে যেতে পারে, অ্যানুরিয়া বলি আমরা এটাকে। আর যদি রুগী আমাদের কাছে স্টেজ 2 বা 3 যখন রিকভারি ফেজ একেআইয়ের হঠাৎ কিডনি, তখন কিন্তু আবার পলিইউরিয়া হয়। ইনিশিয়ালি কিন্তু প্রস্রাব কমে যাওয়া বা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু যখন তার এটা রিকভারি ফেজে যাবে তখন পলিইউরিয়া, অনেক সময় 5-10 লিটার প্রস্রাব হতে পারে, সেটাও কিন্তু ডেঞ্জার। ওই ফেজে যদি আইডেন্টিফাই করা না যায় এবং ওই সময় যদি সঠিকভাবে ফ্লুইড রিপ্লেস করা না যায়, সেখান থেকে রোগী কিন্তু আবার খারাপ হয়ে যেতে পারে, প্রেশার কমে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে রোগী খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা স্যার, আমরা একটু বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরে আসছি।
প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমাদের আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি হঠাৎ কিডনি বিকলের কারণ এবং প্রতিকার। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার ফজলে এলাহি খান, সহযোগী অধ্যাপক, কিডনি রোগ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকেও লাইভে আছি। স্যার, অ্যাকিউট কিডনি ইনজুরি এটা কি আসলে কোনো লাইফ থ্রেটেনিং কন্ডিশন, যে ওই মুহূর্তেই পেশেন্টকে ম্যানেজমেন্ট করা না হলে পেশেন্টের জীবন মানে ঘাতি কোনো ঝুঁকি তৈরি হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটা লাইফ থ্রেটেনিং, মানে ইনিশিয়ালি যদি আইডেন্টিফাই করা যায় সেক্ষেত্রে হয়তো প্রপার ম্যানেজমেন্ট বা কারণে যদি চিকিৎসা করি সেটা মানে রোগী সহজেই হয়তো বাসায় বসেও সেটা হয়তো চিকিৎসা হতে পারে। কিন্তু যদি মানে এটার মধ্যে কিছু স্টেজিং আছে, আমরা স্টেজ 1, 2, 3 ইনিশিয়াল স্টেজে যদি ধরা পড়ে এবং চিকিৎসা করা যায় সেটা মানে সেরকম লাইফ থ্রেটেনিং না। কিন্তু যদি স্টেজ 2, 3-তে যে যদি ধরা পড়ে এবং রোগীর যদি আরও যে কোমরবিড কন্ডিশন, যদি যেমন সেপটিক শকের কারণে কে হলো সেপসিস, অথবা তার এই যে আমরা যেটি বলেছি যে তার কোনো যে রেনাল যেসব কারণগুলি আরও যেটা বলেছি গ্লোমেরুলার আরপিজিএন, এগুলো কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। এখানে কিন্তু সেক্ষেত্রে তাকে কিন্তু ইমিডিয়েট চিকিৎসা নিতে হবে, হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। কারণ না হলে এখান থেকে কিন্তু, কারণ বলা হয়েছে যে যেমন বিশেষ করে আইসিইউ সেটিংয়ে কিন্তু 50 to 70% রোগীরই কিন্তু একেআই ডেভেলপ করে, আর এর ভিতরে মাত্র 5% হয়তো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি লাগে। কিন্তু বলা হয়েছে যেসব রোগীর একেআই ডেভেলপ করে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি লাগে ওদের ক্ষেত্রে মর্টালিটি কিন্তু অনেক বেশি, 80 to 90%, অনেক বেশি। তাহলে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি, সার্ভাইভাল রেট। হ্যাঁ, এই জন্য এটা কিন্তু সময় মতো যদি চিকিৎসা না করা যায় রোগী এখান থেকে খারাপ হয়ে যেতে পারে। এর আরেকটা বড় বিষয়, যদি আমরা একেআই ভালোভাবে চিকিৎসা না করতে পারি হঠাৎ কিডনি বিকলের, সেখান থেকে কিন্তু ফিউচারে সেটা সিকেডি হতে পারে, টার্ন করতে পারে। তো সেটা তো সিকেডি তো একেবারে দীর্ঘমেয়াদী কিডনি রোগ, সেটা তো একেবারে কোনো রিমিডি নাই। হয়তো আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো, ওটা জটিলতা কমাতে পারবো, কিন্তু একবারে কিন্তু সিকেডি হয়ে গেলে সেখান থেকে কিন্তু রিভার্স করা সম্ভব না, সেই রিভার্সিবল কন্ডিশনে ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যাবে কিডনিতে। তো সেই জন্য হঠাৎ কিডনি বিকল হলে সময় মতো চিকিৎসা নিতে হবে, না হলে কিন্তু সেটা থেকে রোগীর অনেক খারাপ পরিণতি, যেটা মৃত্যু থেকে ফার্দার অনেক কিছুই হতে পারে। স্যার, আমরা জানি যে আমাদের দেশে গ্রাম দেশে কামরাঙ্গা খুবই একটা জনপ্রিয় একটা ফল, এবং হাতের কাছে অনেকেই দেখা যায় যে বাড়ির আশেপাশে কামরাঙ্গা গাছ থাকে, এবং কামরাঙ্গার মধ্যে আমরা জানি এমন একটি উপাদান আছে যেটা কিডনির এই যে হঠাৎ করে বিকল হয়ে যাওয়া সেটার পিছনে একটা অ্যাগ্রিভেটিং একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। এই বিষয়টি নিয়ে স্যার আপনি কি বলবেন? ধন্যবাদ, আপনি খুব একটি ভালো ইস্যু নিয়ে এসেছেন। যে এটা আমরা অনেক মানে আমরা যখন হাসপাতালে কাজ করার সময় অনেক রোগী আমরা পাই যে কামরাঙ্গা খেয়ে কিডনি বিকল হয়ে এসেছে, বিশেষ করে যদি বেশি পরিমাণে এবং অনেকে জুস খায়। তো এই জন্য আমরা বলি যে কামরাঙ্গা টোটালি অ্যাভয়েড করা। ইভেন এটা স্বাস্থ্য অধিদপ্তর বা থেকেও কিন্তু রেড অ্যালার্ট জারি করা উচিত যে কামরাঙ্গাটাকে মানে অ্যাভয়েড করা। কারণ আমরা ভিটামিন সি বা এই ধরনের অনেক সোর্স আছে, অনেক ধরনের ফল আছে, কিন্তু কামরাঙ্গাটা খুবই ডেঞ্জারাস। এটা থেকে কিডনি বিকল হয়ে যেতে পারে, বিশেষ করে রেনাল একেআই, যে কিডনির যে টিউবওয়েল আছে সেখানে একুট টিউবুলার নেক্রোসিস করে। তো সেটা কিন্তু খুবই গ্রেভ কন্ডিশন, সিভিয়ার রেনাল ফেলিওর, একেবারে একেআই যে বা যেটি আমরা বললাম একুট কিডনি ইনজুরি একদম মারাত্মকভাবে হতে পারে, এবং সে সময় মতো চিকিৎসা না করলে এটা থেকে জীবন নাশেরও মানে সুযোগ রয়েছে। তো সেই জন্য আমি বলবো দর্শকদের প্রতি বা সাধারণ জনগণের প্রতি থাকবে, আপনারা কামরাঙ্গা খাবেন না, অথবা এবং এই যে মানে জুস করে খাওয়া তো আরো বিপজ্জনক। হয়তো এক দুই টোকা অনেক সময় খেতে পারে টেস্ট করতে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যদি অনেক কামরাঙ্গা একসাথে খেলো বা এটাকে জুস করে খেলে, এটা একেবারে কনসেন্ট্রেটেড ওয়েতে ওই টক্সিনগুলি কিডনিকে ড্যামেজ করে দেয়। আচ্ছা
স্যার এখন যে ভীষণ একটা গরম পড়েছে এবং আমরা জানি যে আপনি বলছিলেন যে যারা ভিগোরাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, আমাদের যারা শ্রমজীবী মানুষ আছেন, বিশেষ করে যাদেরকে দীর্ঘ সময় সূর্যের নিচে থাকতে হয়, তাদের জন্য এই সময়টা আসলে খুবই একটা ইনটলারেবল একটা সময়। তো আমরা জানি যে অনেকের হিট স্ট্রোক হচ্ছে এবং হিট স্ট্রোকের আগের ধাপ হচ্ছে হিট এক্সশন। তো সেখান থেকে তো আমাদের শরীর থেকে প্রচুর ফ্লুইড লস হচ্ছে। তো সেটা কিভাবে আসলে অ্যাকিউট কিডনি ইনজুরি করতে পারে বা সেটা প্রতিরোধ করতে আসলে কি করবে? হ্যাঁ, এটা আপনি খুব ভালো বলেছেন যে এখনকার সিচুয়েশনে বা আমাদের যে বৈশ্বিক উষ্ণতা হচ্ছে, এটা সারা পৃথিবী জুড়েই কিন্তু এখন ইভেন থাইল্যান্ডে কিন্তু হিট স্ট্রোক অনেক রোগী মারা গিয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে, ওখানে প্রায় 56 ডিগ্রি টেম্পারেচার উঠে গিয়েছে। আমাদের দেশেও কিন্তু ইভেন মিডিল ইস্ট থেকেও টেম্পারেচার বেড়ে গিয়েছে, যে 42-46 ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে। তো এই ধরনের প্রচণ্ড টেম্পারেচারে যেটি হচ্ছে, বিশেষ করে আমাদের শ্রমজীবী মেহনতি মানুষ যারা কাজ করতে হচ্ছে, ওদের আর কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে আমি বলবো ওদেরকে যতটা সম্ভব যদি মানে ছাতা ব্যবহার করা, তারপরে মাথার মধ্যে হয়তো কাপড়, যা রিক্সা চালাচ্ছে যারা, ওরা হয়তো তো ছাতা ব্যবহার করে রিক্সা চালাতে পারবে না, বা মাঠে যারা কাজ, ওদের ক্ষেত্রে মাথায় হয়তো একটা কাপড় বেঁধে রাখলো যেন একটু সরাসরি রোদের তাপ না লাগে, এবং কিছুক্ষণ পর পরে পর্যাপ্ত পরিমাণে পানি, খাবার, স্যালাইন এগুলি, অথবা ঘরোয়াভাবেই কিন্তু পানি দিয়ে গুড় লবণ মিশিয়ে কিন্তু আমরা ঘরোয়াভাবেও কিন্তু স্যালাইন তৈরি করতে পারি, অথবা এখন তো রেডিমেড স্যালাইন পাওয়া যায় খুব অল্প টাকায়। তো বারবারই কিন্তু স্যালাইন খাওয়া, ডাবের পানি খাওয়া, যেন পানি শূন্যতা তৈরি না হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এবং যে কোনো ধরনের লিকুইড খাওয়া, কতক্ষণ পর পরে পানি খেতে হবে, কারণ না হলে এমনি রুগীরাও বুঝতে পারবে বা এই মানুষ বুঝতে পারবে তার গলা শুকিয়ে যাচ্ছে, সে দুর্বল। যদি অনেক প্রচুর সোয়েটিং হয় তখন কি হয়, আমাদের মাথা ঘুরাবে, মুখ শুকিয়ে যাবে, প্রস্রাব কমে যাবে, শরীর দুর্বল অনুভূত হবে। তো সেই জন্য ওই ধরনের সিচুয়েশনে যেন না যায়, এর আগেই আমরা যেটি বলেছি, বারবার কিন্তু পানি, খাবার, স্যালাইন, ডাবের পানি এগুলি পান করা, এবং যতটা সম্ভব এই তীব্র রোদ, দাবাদাহ বা এই রোদের থেকে আমরা এড়িয়ে চলা। আর যাদের এক অজ্ঞতাই উপায় নাই, ওদেরকেও কিন্তু একটু মানে কিছুক্ষণ কাজ করে আবার একটু বিশ্রাম নিয়ে আবার কাজ করবে, এক নাগারে যেন অনেকক্ষণ ধরে যেন তীব্র রোদের নিচে যেন না থাকে, মানে হিট এক্সশন যেন না হয়। আচ্ছা স্যার, আমরা তো জানি যে ডায়ালাইসিস একটা প্রক্রিয়া যেটা আপনারা সাধারণত ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে দিয়ে থাকেন। স্যার, একেআই এর ক্ষেত্রে কি ডায়ালাইসিসের কোনো ভূমিকা আছে? জি, ধন্যবাদ। একেআই যদি আমরা যেটা বলছিলাম যে স্টেজ, যদি সিভিয়ার স্টেজ 2 আর 3 যদি থাকে, সিভিয়ার স্টেজে কিন্তু অনেক ক্ষেত্রে ডায়ালাইসিস লাগতে পারে, কিন্তু সেটা ফর দ্য টাইম বিং সাময়িক, এবং এটা নিয়ে অনেক সময় রুগীদের থাকে যে আমরা ডায়ালাইসিস করাবো না, কিন্তু বা একটা ধারণা থাকে ডায়ালাইসিস শুরু করলে মানে এটা কন্টিনিউ করতে হবে। কিন্তু এই যে একেআই যেটি হঠাৎ কিডনি বিকল, সেখানে কিন্তু ডায়ালাইসিস লাগতে পারে, সেটা একজন নেফ্রোলজিস্ট সিদ্ধান্ত নেবে যে তাকে ডায়ালাইসিস লাগবে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কনজারভেটিভ যেটি মানে বিভিন্ন ওষুধ বা বিভিন্ন আদার যে মেকানিজমের মাধ্যমে হয়তো এমনি কিডনি ভালো হয়ে যেতে পারে, কিন্তু যদি অনেক ক্ষেত্রে যদি তার কিডনি রিকভারি হচ্ছে না, সব কিছু মানে সব ধরনের মেজার নেওয়ার পরেও ওষুধের মাধ্যমে এটা হচ্ছে না, তখন কিন্তু রুগীর লাইফ সেভিং হিসাবে বা জীবন রক্ষার্থে কিন্তু ডায়ালাইসিস দেওয়া লাগতে পারে। সেটা কিন্তু সাময়িক, হয়তো 3 বার 4 বার 5 বার 6 বার এরকম লাগতে পারে, কিন্তু তার মানে না যে তার সারা জীবন ডায়ালাইসিস নিতে হবে। তো সেক্ষেত্রে এই ধরনের কোনো সিচুয়েশান আসলে আমি রোগীর আত্মীয় স্বজনদেরকে বলবো, বা এই ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো ডিলে করবেন না, কারণ এই ডায়ালাইসিসের ডিলের কারণে কিন্তু রুগী, কারণ ডায়ালাইসিস তো আমরা কখন দিই, কিছু ইন্ডিকেশন থাকে, যদি ওই মুহূর্তে যদি মানে ডায়ালাইসিস না দেওয়া হয়, রোগীর কিন্তু লাইফ কিন্তু এন্ডেঞ্জার, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে চলে যেতে পারে। কারণ ডায়ালাইসিস কিন্তু ওই সময় লাইফ সেভিং রুগীর, যেমন যদি খুব বেশি পটাশিয়াম বেড়ে গেলো, সেই পটাশিয়াম আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না ওষুধের মাধ্যমে, তখন কিন্তু ডায়ালাইসিস দিতে হবে, নাহলে কিন্তু তার হার্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে, এবং এমন হতে পারে একেআই রোগী আনকনশিয়াস হয়ে যেতে পারে, ইউরিমিক এনকেফালোপ্যাথি বলি, টোটালি অজ্ঞান। তাহলে ওখান থেকে আমরা ওষুধের মাধ্যমে তখন আর কাজ করবে না, তখন কিন্তু ডায়ালাইসিসের মাধ্যমে শরীরের ভিতরে যে বিষাক্ত পদার্থগুলি আমরা ওয়াশ করে ফেলি না, তখন রুগী আবার রিকভারি করে। তো এরকম কিছু কিছু সিচুয়েশান আছে, ইভেন তারপর রুগীর খুব
বেশি শ্বাসকষ্ট, যেটি একটু সিভিয়ার পালমারি ইডিমা বলে, যে ফুসফুসের ভিতরে পানি জমে রোগী একদম শ্বাস প্রশ্বাস খুবই কম্প্রোমাইজ হয়ে গেছে, রোগীকে ইভেন ভেন্টিলেটরও দিতে হয় ওই সময়, ওই ধরনের সিচুয়েশানে। তো সেক্ষেত্রেও কিন্তু ডায়ালাসিস একমাত্র উপায়, কারণ ডায়ালাসিসের মাধ্যমে আমরা ওই অতিরিক্ত শরীরের পানিগুলি বের করলে রোগীর ফুসফুসের পানিও কমে যায়। কারণ রোগী একেআই রোগীর তো অনেক ক্ষেত্রে তাই ইউরিন আউটপুট হচ্ছে না, যাদের অলিগুরিয়া অ্যানুরিয়া, যে প্রস্রাব কমে গেছে অথবা একদম বন্ধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু ডায়ালাসিস লাগতে পারে এই ধরনের যদি জটিলতা দেখা যায়। লাইফ সেভিং একটা প্রসিডিউর, এবং তখন আর রোগীর আসলে একজন চিকিৎসকের যে পরামর্শ সেটা তখন ইমিডিয়েটলি মানতে হবে। আমরা আবার একটি বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি হঠাৎ কিডনি বিকলের কারণ এবং প্রতিকার বিষয়ে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার ফজলে ইলাহি খান, সহযোগী অধ্যাপক, কিডনি রোগ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা আমাদেরকে টেলিফোনে যে কোনো প্রশ্ন করতে পারছেন। স্যার, আপনার কাছে অনেকগুলো বিষয় আসলে জানছিলাম এবং আপনি খুব ভীষণ মানে সহজভাবে ব্যাখ্যা করলেন প্রতিটা বিষয়। সো আমি এখন একটু ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চাই, যে একেআই হলে সেক্ষেত্রে পেশেন্টটাকে কি বাসায় রেখে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হয়, নাকি অবশ্যই তাকে হসপিটালাইজড করতে হয়? একেআই যদি এই যে হঠাৎ কিডনি বিকল বা একেআই হলে, যেটি আমি একটু আগেও বলেছিলাম, যে মানে প্রাইমারি স্টেজে যদি ইনিশিয়ালি, এটা তো আমরা বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে, যে রাইফেল ক্রাইটেরিয়া, একিন ক্রাইটেরিয়া, বা এখন যেটি হয়েছে কেডিগো, কিডনি ডিজিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল আউটকাম, যে কেডিগো, তো এটার মধ্যে বিভিন্নভাবে স্টেজিং করেছে। তো ইনিশিয়াল স্টেজে থাকলে বাসায় বসেও চিকিৎসা সম্ভব। যদি যেমন হয়তো একটা ড্রাগের কারণে হলো, তার ইউরিন আউটপুট ঠিক আছে বা একটু কমে গিয়েছে বা ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ওই যে ইনসাইটিং এজেন্ট, যে ড্রাগ বা মানে বিশেষ করে ব্যথার ওষুধ বা যে অ্যান্টিবায়োটিক, এগুলির কারণে যদি হয়, সেক্ষেত্রে কিন্তু বাসায় বসেও কিন্তু চিকিৎসা সম্ভব, যদি ড্রাগ ইনডিউসড হয় বা একদম ইনিশিয়াল পর্যায়ে থাকে, ইউরিন আউটপুট ঠিক থাকে, রোগীর অন্যান্য কোনো জটিলতা নাই, সেক্ষেত্রে সম্ভব। কিন্তু ম্যাক্সিমাম কেসে কিন্তু হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা করা ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যেমন পিরেনাল, যে অনেক বেশি ডায়রিয়া, বমিটিং, সোয়েটিং, তারপরে এই যে আরও যে কারণগুলো, যদি রক্তক্ষরণ, হ্যামোরেজ, এগুলির কারণে যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তো তাকে ওই ফ্লুইড রিপ্লেসের বিষয় থাকে, স্যালাইন দেওয়ার অথবা ব্লাড ট্রান্সফিউশনের বিষয় থাকে, সেক্ষেত্রে তাকে হসপিটালে অবজারভেশনে রাখা দরকার। তার ব্লাড প্রেশারটা আমাকে নর্মালে নিয়ে আসতে হবে, যে ফ্লুইড লসের কারণে অথবা ব্লাড লসের কারণে তো মানে মূল যে ইয়াটা হয় হাইপোভলিমিয়া। তো রোগীর যে হাইপোভলিমিয়াটা, সেটা কারেকশন তো বাসায় বসে সম্ভব না, সেক্ষেত্রে হসপিটালাইজ করে অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড ম্যানেজমেন্ট বা ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে আমরা প্রেশারটাকে নর্মালাইজ করার চেষ্টা করি। এর পাশাপাশি দ্য সেম টাইম মনিটরিং করতে হয়, যে তার ব্লাড প্রেশারটা নর্মালে চলে আসলো কিনা, কারণ আমাদের এখানে ইম্পর্টেন্ট, যে ব্লাড প্রেশার যখন নর্মালে আসবে তখনই কিন্তু তার কিডনির পারফিউশনটা ঠিক হবে, কিডনিতে রক্ত চলাচল স্বাভাবিক হবে, তাহলে কিডনি তার নিজের গতিতেই ঠিক হয়ে আসবে। তো সেক্ষেত্রে অবজারভেশনটা খুব ইম্পর্টেন্ট। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ব্লাড এই ধরনের যে ফ্লুইড লস বা ব্লাড লসের কারণে যে একেআই হলো, সেক্ষেত্রে তার ব্লাড প্রেশার নর্মাল হয়ে আসছে কিন্তু কিডনি কাজ করছে না, ইউরিন আউটপুট হচ্ছে না। আমরা ইউরিন আউটপুটটা খুব ইম্পর্টেন্ট, ইউরিন আউটপুট দিয়ে আমরা মনিটরিং করি। তো এর পাশাপাশি তো বায়োকেমিক্যাল মনিটরিং আছে। তো ইউরিন আউটপুট, তার ব্লাড প্রেশার নর্মাল কিন্তু ইউরিন আউটপুট হচ্ছে না, সেক্ষেত্রে আমরা যদি আরও বেশি তাকে ফ্লুইড দিতে থাকি, ব্লাড ট্রান্সফিউশন করতে থাকি, রোগীর কিন্তু ফ্লুইড ওভারলোড হয়ে যেতে পারে, সেটা আরও বেশি ডেঞ্জারাস। ফ্লুইড ওভারলোড হয়ে তার প্রচণ্ড শ্বাসকষ্ট হতে পারে, কারণ যেটি অ্যাকুট পালমারি এডিমা, সিভিয়ার পালমারি এডিমা, সেখান থেকে রোগী খারাপ হয়ে যেতে পারে। প্রায় সময় আমাদের জুনিয়র ডাক্তারদের হয়তো ভুল ধারণা থাকে কি, যে রোগীর এই ধরনের ক্ষেত্রে বিশেষ করে এই যে কোনো কারণে যদি পার অপারেটিভ ব্লাড লস অথবা রোগীর প্রেশার কমে গেল, অ্যানেস্থেসিয়া জনিত জটিলতা, এবং এই যে আমরা যে কারণগুলি বললাম, বমিটিং, ডায়রিয়া, এগুলিতে তার ব্লাড প্রেশার যখন নর্মালে চলে আসে, তখন কিন্তু আর ফ্লুইড কিন্তু সতর্কভাবে দিতে হবে, মনিটরিং করে তার আউটপুট আছে কিনা। যদি আউটপুট নাই কিন্তু আমরা ফ্লুইড দিচ্ছি, তখন সেটা আরও খারাপ হয়ে যেতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা কারণ একটু আমাদেরকে ধৈর্য ধরতে হবে, এই যখন ব্লাড প্রেশার আমরা নর্মাল করে ফেলি, ইউরিন আউটপুট নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু একদম ফ্লুইড উল্টা রেস্ট্রিকশন করতে হবে। তার রোগীর ইউরিন আউটপুট কেমন এবং ইনপুট, এই দুইটাকে ব্যালেন্স করতে হবে, ইনপুট আউটপুট ব্যালেন্স করে আমরা ওয়েট অ্যান্ড সি
অবজারভেশন করলে কিডনি কিন্তু এই যে প্রিরেনাল কারণ বা রেনাল কারণ কিডনি কিন্তু নিজেই অনেক ক্ষেত্রে যদি আমরা কারণগুলি যে কারণে হলো সেগুলো রিমুভ করলে কিডনি নিজেই রিকভারি হয়। বিশেষ করে রেনাল মানে একুট টিউবুলার নেক্রোসিস যেটি টিউবলসগুলির খুব রিজেনারেটিভ ক্যাপাসিটি অনেক বেশি, মানে ফাংশনালিটি আবার সেই আগের পর্যায়ে আবার চলে নতুন আসে। করে এটা রিকভারি, ভিতরে কিডনি যে সেলগুলি ড্যামেজ হয়েছে সেগুলি রিকভারি করে আবার সে কাজ শুরু করে। কিন্তু ওই সময় আবার মনিটরিং দরকার। যখন তার অলিগুরিয়া বা অ্যানুরিয়া মানে কিডনির মানে প্রস্রাব কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার পরে পরবর্তী পর্যায়ে যখন আবার প্রস্রাব হওয়া শুরু করে ওই সময় কিন্তু কিডনি এলোমেলো আচরণ করে। কারণ কিডনিটা কি একটা ইনজুরির কারণে বা একটা আঘাতের কারণে কিডনি এলোমেলো হয়ে গিয়েছিল, সেখান থেকে যখন সে রিকভারি করে নতুন করে রিজেনারেট করে তখন কিডনি আগের মতো এই যে ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স বা এই যে কাউন্টার কারেন্ট যে ভিতরে মেকানিজম থাকে ওই মেকানিজমগুলি সব এলোমেলো হয়ে যায়। তখন কিডনি ঠিকমতো ওয়াটার ধরে রাখতে পারে না, ফ্লুইড ধরে রাখতে পারে, ইলেকট্রোলাইট হতে পারে, তখন কিন্তু প্রচুর প্রস্রাব হতে পারে, পলিউরিয়া দেখা যাচ্ছে যে 5 লিটার 10 লিটার ইউরিন হচ্ছে। তো ওই সময় যদি আবার আমরা ঠিকমতো ম্যানেজ না করি, ফ্লুইড ব্যালেন্স না করি, তাহলে কিন্তু ওখান থেকে আবার রোগীর কিডনি খারাপ হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমি মনে করি হসপিটালাইজড হয়ে একজন নেফ্রোলজিস্ট অথবা একজন ইন্টার্নিস্ট এই ধরনের মানে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকা উচিত, যে না হলে এখান থেকে কিন্তু পরবর্তী রোগীর লাইফ মানে এটাকে আসলে মানে কোনোভাবেই যে মানে ওভারলুক করে যাওয়া বা ইগনোরেন্সটা এখানে কোনোভাবেই কাম্য না। মানে পেশেন্টকে বিষয়টা অ্যাড্রেস করতে হবে এবং তাদের পেশেন্টের যারা অ্যাটেন্ডেন্স আছেন তাদেরকে এটার গুরুত্বটা মানে বুঝতে হবে। স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আমি প্রতিরোধ সম্পর্কে জানতে চাইবো যে কিভাবে আমরা আসলে একে প্রতিরোধ করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। কারণ এটাকে আমরা জানি যে কিডনি রোগ জীবনাশা প্রতিরোধী বাঁচার আশা, কারণ এটাকে প্রতিরোধ করতে হবে। কারণ এটা যদি হয়ে যায় সে এবং দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয়ে গেলে সেটা আমাদের মতো উন্নয়নশীল দেশ এমনকি উন্নত বিশ্বও কিন্তু এটার জন্য হেলথের বিশাল একটা বার্ডেন। তো সেক্ষেত্রে আমরা এই প্রতিরোধের জন্য আমরা যেটি বলবো যে এই যে ডায়রিয়া, বমি, তারপরে এই যে প্রফিউজ সোয়েটিং বা অতিরিক্ত ঘাম বা রক্তক্ষরণ এগুলি হলে সাথে সাথেই কিন্তু ওই ফ্লুইডটাকে রিপ্লেস করা, প্রচুর পরিমাণে খাবার, স্যালাইন খাওয়া, এবং যদি ব্লাড লস হয় সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন অথবা ব্লাডের বিকল্প সাবস্টিটিউট এগুলি সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া। এবং আরেকটি যেটি ওষুধের কারণে আমাদের দেশে যেটি হচ্ছে যে ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক, আমরা যখন তখন অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছি, ব্যথার ওষুধ খেয়ে ফেলছি, সেগুলিকে আমাদেরকে পরিহার করতে হবে। আর পাশাপাশি আমাদের যদি শরীরে কোনো ধরনের এই যে আমি বললাম ইনফেকশন বা অ্যাকুট পাইলোনেফ্রাইটিস এগুলি হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া। কারণ ইনফেকশন সময় মতো যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে এই যে কিডনি পর্যন্ত ইনভলভ হওয়ার সময় থাকে না। কারণ ইনফেকশনটা প্রথমে একটা জায়গায় লোকালাইজ থাকে, ওখান থেকে আস্তে আস্তে শরীরে ছড়িয়ে পড়তে পারে, যেটি আমরা বলি সেপ্টিসেমিয়া, সেপসিস। ওই পর্যায়ে যাওয়ার আগেই যদি আমরা এটাকে ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু আর কিডনি ফেলিওর হওয়ার কথা না। আর এর পাশাপাশি যদি কেউ যদি কিডনির ভিতরে যেমন স্টোন ডিজিজ থাকে এগুলি সময়মতো চিকিৎসা করলে এই যে পোস্ট রেনাল যেটি বললাম, যদি কিডনিতে কেউ বাইল্যাটারাল বা দুইটা কিডনিতে স্টোন আছে সেগুলো চিকিৎসা করলো না, অনেকে দেখা গেলো যে দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক চিকিৎসা নিচ্ছে বা এগুলি থেকে কিন্তু এই স্টোনগুলি এসে ইউরেটার ব্লক করে দিয়ে পোস্ট রেনাল একেআই বা হঠাৎ কিডনি বিকল করতে পারে। তো এই জন্য আমি বলবো যে একেআই প্রিভেনশনের জন্য টাইমলি ইন্টারভেনশনটা ইম্পর্টেন্ট, আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট, তাহলে না হলে কিন্তু একেআই থেকে সিকিডিতে টার্ন করতে পারে। সিকিডি হলে তো সেটা একেবারে ইরিভার্সিবল, সেখান থেকে তখন একটা দীর্ঘমেয়াদী একটা ভোগান্তি, এটা সমাজের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য কিন্তু এটা একটা বার্ডেন যে সিকিডি। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনি আমাদেরকে এত চমৎকারভাবে প্রতিটা বিষয় বুঝিয়ে বলেছেন। আশা করছি যে আমাদের টিভি সেটের সামনে যারা বসে আছেন প্রত্যেকে উপকৃত হয়েছে। ধন্যবাদ চ্যানেল 24 এবং জিসকা ফার্মাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের আলোচনা এই পর্যন্তই ছিল। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি।